ত্রয়োদশ সংসদের এমপিদের শপথ আজ বিকেলে দক্ষিণ প্লাজা ব্যতিক্রমী আয়োজনে দায়িত্ব নেবে মন্ত্রিসভা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে ন্যাম ভবন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ। দলমত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান জানিয়েছেন সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার। আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। নোট অফ ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। প্রায় 2 ঘন্টা চেষ্টায় কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 11 ইউনিট। সমিল থেকে ছড়িয়ে পড়ে আগুন। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। আজ 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয় হবে নতুন মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আসছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আজ শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সংসদ ভবনে হবে এই আয়োজন। মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। বাকি তথ্যগুলো তার কাছ থেকে জানতে চাই। তাজনুর, সার্বিক প্রস্তুতি কেমন দেখলেন আপনি, এবং যদি নতুন কোনো তথ্য আপনি যোগ করতে চান?
প্রথম বিষয় হচ্ছে প্রস্তুতি একেবারে সম্পন্ন, সেটি ভেতরে বাইরে যেখানেই বলি। ভেতরে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদ ভবনের ভেতরে, কিন্তু সেই আয়োজনটি বাইরে দেখার ব্যবস্থা করা হয়েছে। মানিক মে এভিনিউতে যে সমস্ত মানুষজন এই সকালবেলাতে এসেছেন তারা অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য, এবং সেই বন্দোবস্ত কিংবা সেই ব্যবস্থা এরই মধ্যে মানিক মে এভিনিউতে করা হয়েছে। এবং পুরো মানিক মে এভিনিউয়ের যে সড়ক, বিশাল জায়গা জুড়ে এর মধ্যে বিভিন্ন স্পটে পর্যাপ্ত স্পিকার এবং এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যাতে করে এই বাইরে যে উপস্থিত হওয়া যে সমস্ত মানুষজন যারা সেই ভেতরের জিনিসগুলো বা সেই ভেতরের ফুটেজগুলো কিংবা যেই ঘটনাগুলো ভেতরে ঘটবে সেগুলো যেন বাইরে থেকে তারা দেখতে পারেন। এবং এরই মধ্যে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। খুব সকালবেলাতে এসেছি, 6:30টার দিকে মানিক মে এভিনিউতে পৌঁছেছি, তখন থেকে মানুষজনের এরকম ভিড়, এবং সময় যত গড়াচ্ছে মানুষের আগমন তত বাড়ছে। বেশ কয়েকজনের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। এক ধরনের আবেগ, এক ধরনের উচ্ছ্বাস তাদের মধ্যে রয়েছে। যেই কথাটি তারা বলছেন, যাদেরকে এবার তারা ভোটে নির্বাচিত করে সংসদ ভবনে আসার সুযোগ করে দিয়েছেন, তারা দিন শেষে মানুষের পক্ষে কথা বলবেন, মানুষের জন্য কাজ করবেন, এবং যে এলাকা থেকে এসেছেন তারা সেই এলাকার যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে মানুষ মোকাবেলা করছে সেইগুলো সমাধানে তারা কাজ করবেন। সেই প্রত্যাশার কথা এখানে যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মী তারা বলছেন। একটু আয়োজন সম্পর্কে বলি। 10টায় তো ভেতরে শপথ গ্রহণের মূল যে আয়োজন সংসদ সদস্যদের, সেটি যেমন রয়েছে, এর পরের একটি আয়োজনের কথা আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, যে মানিক মে এভিনিউতে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের তরফ থেকে। সেই আয়োজনটিও মানুষজন যারা এখানে উপস্থিত হবেন তারা সেখানে সেটি প্রত্যক্ষ করতে পারবেন। আর আরেকটি আয়োজন তো সেই বিকালবেলাতে রয়েছে, মন্ত্রী পরিষদে যারা যাচ্ছেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যারা হবেন তাদের শপথ গ্রহণের যে পর্বটি সেটিও রয়েছে। সব মিলিয়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ এই মানিক মে এভিনিউয়ের সামনে সংসদ ভবনের ঠিক বাইরে। যারা মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের উচ্ছ্বাসের কথা আমরা শুনছিলাম, জানছিলাম, এবং এই যে মানুষের সংখ্যা সেটি যে সময়ের সাথে সাথে আরো বাড়বে সেটি একেবারে নিশ্চিতভাবেই প্রত্যাশা করা যায়, যেটি কিনা রোদ বাড়ার সাথে সাথে আমরা সেই রকম মানুষের আগমন, এবং শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশপাশ নয়, বরং বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষজন এসেছেন এই ঐতিহাসিক দিনের, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য। একদম তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল, তবে দেশ ও ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানান, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা, এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয়, এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে, এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আমরা এই মেসেজটাই দেখতে চাই। আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি, আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি, তখন তো আপনারা এটা করবেন।
দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজকে যেহেতু শপথ অনুষ্ঠান, আমার সহকর্মী আখলাকুস সাফার কাছে অনেক তথ্যাদি রয়েছে, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। সাফা, আজকে তো সংবিধান সংস্কার পরিষদেরও একটি শপথ আয়োজনের কথা রয়েছে এবং বিএনপি তো বিষয়টি নিয়ে খোলাসা করেনি। আপনার কাছে কি মনে হয় কখন হতে পারে এই শপথ? কি তথ্য পেলেন আপনি? আমি আপনার প্রশ্নটা স্পষ্ট শুনতে পাইনি, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে জানতে যদি চেয়ে থাকেন, সেক্ষেত্রে বলা যায় আজকে কিন্তু মোট 3টি শপথ। একটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত সদস্য, তারা আগে শপথ নেবেন। তারপর যে শপথ অনুষ্ঠানটি হবে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। এবং যেই সংস্কার পরিষদ অর্থাৎ গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেই জন্য 180 দিনের মধ্যে যে সংবিধান সংস্কারের জন্য যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো হবে হচ্ছে এই সংসদ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য তাদের মাধ্যমেই। এবং এর জন্য একটি পরিষদ গঠনের কথা বলা আছে জুলাই জাতীয় সনদে, যেটি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে এখন নতুন বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার কার্যক্রমটা হবে। এই জন্য সংবিধান সংশোধনের যে প্রয়োজন হবে, সেই প্রয়োজনের জায়গা থেকেই কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদ, যেই পরিষদের সদস্যরাই এই ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য, তারাই সেই পরিষদের সদস্য। এখন যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে যে তাদের শপথকে পড়াবেন সংবিধান অনুযায়ী, তাদের শপথ পড়ানোর কোনো বাধ্যবাধকতা আছে কিনা। অর্থাৎ যেমন প্রধান নির্বাচন কমিশনার এখন যা সংসদের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে শপথ পড়াচ্ছেন, এখানে কিন্তু সংবিধানের 148 অনুচ্ছেদের 2 ক অর্থাৎ সেই জায়গাটিতে কিন্তু বলা আছে যে নির্বাচনের পর নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের গ্যাজেট প্রকাশের পরবর্তী 72 ঘন্টার মধ্যে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তিনি তৃতীয় কোনো ব্যক্তিকে তিনি মনোনীত করতে পারেন, অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজে সেই শপথটি পড়াতে পারেন। এখন এটি আছে জাতীয় সংসদের যে শপথ, সেই শপথের বেলায়। কিন্তু প্রশ্নটা তখনই আসছে যখন যেই জায়গা থেকে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গতকালও তিনি যে কথাটি বলেছিলেন, সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার আদৌ সিইসির আছে কিনা, এটি নিয়ে একটা আইনি প্রশ্ন তুলেছেন। এরপরই কিন্তু আমরা আইনজ্ঞ যারা রয়েছেন এবং তাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, এবং সেখানে কিন্তু সংবিধানের 148 যেমন আছে এবং আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেই অধ্যাদেশের 32 ধারায় সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো স্পষ্ট করা আছে। যদিও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি যেহেতু এতদিন ছিল না, সেই জায়গা থেকে বলা যায় যে এটির জন্য আলাদা করে কোনো রুলস আলাদা করে বলা নেই। তবে প্রধান নির্বাচন কমিশনার তিনি 148-এর 2 ক অনুযায়ী তিনি সেই শপথটি পড়াতে পারেন, এবং সেই শপথের আয়োজন কিন্তু আছে। প্রথমেই সংসদ সদস্যরা শপথ নেবেন, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে তারা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ যে দল আছে সেই দলের সংসদ সদস্যরা তাদের একটি সংসদীয় বোর্ড সভা হবে, এবং সেই বোর্ড সভায় নির্ধারণ হবে কে সংসদ নেতা হবেন, কে সংসদ উপনেতা হবেন এবং কে প্রধানমন্ত্রী হবেন। এবং এই একই সঙ্গে বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সংসদে বিরোধী দলীয় যে নেতা এবং বিরোধী দলীয় উপনেতা সেগুলো তারা নির্ধারণ করবেন, এবং পরবর্তীতে বিকেল 4টায় মন্ত্রিপরিষদের যে শপথ, সেই শপথের আয়োজন করা হয়েছে। ছোঁয়া, জি, বেশ কিছু বিষয় আপনি স্পষ্ট করলেন, অনেক ধন্যবাদ সাফ আপনাকে। জাতির উদ্দেশ্যে সপ্তম শেষ ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন 12 তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। তার 18 মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে। দলমত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। আরও বললেন শূন্য থেকেও নয়, তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে। বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বানও। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের। শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা। জানালেন এই নির্বাচন ছিল উৎসব মুখর। ঈদের পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ ছিল ইতিহাসের স্মরণীয় বিষয়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।
এরপরেই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে। জানালেন প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। বললেন দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুক যুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। ডক্টর ইউনূস জানান ২৪-এর গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনতা, তার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে। ৬০০টি নির্বাহী আদেশের কথাও জানান, যার ৮৪%ই বাস্তবায়ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন জুলাই সনদ, যা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। দেশের রিজার্ভ $৩৪ বিলিয়ন উন্নীত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন $২৩৪ বিলিয়ন পাচার করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। বিশাল ঋণের বোঝা রেখে গেছে, এইসব আমাদের জানা কথা। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম, তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। বলেন দেশের সার্বভৌমত্ব মর্যাদা পুনরুদ্ধারে সফল অন্তর্বর্তী সরকার। জানান কয়েকটি দেশের সাথে হওয়া চুক্তির নানান দিক। নতজানুক পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। ডক্টর ইউনূস বলেন এই সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছিল। আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে ১১ দল প্রস্তুত, তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানান জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি দেন নেতারা। নির্বাচনের দুটি দিক ছিল। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না, আমরাও থামবো না। কোনো ৯/৬ চলবে না। সংস্কারে জনগণে যে ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে যাবে দেশ। বিপুল
গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে। সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই সনদে সই করে দলটির নেতারা। পরে গণমাধ্যমকে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল। মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলেও জানান তিনি। এদিকে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। প্রায় 5.5 মাসের বৈঠক, 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল। নোট অফ ডিসেন্ট সহ গেল বছরের 17 অক্টোবর এই সনদে সই করে 24টি রাজনৈতিক দল, কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি। এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। সন্ধ্যা 6টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘন্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন, আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ, তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এক গাদা অভিযোগ তোলেন জাতীয় নির্বাচন নিয়ে। বাংলাদেশে টোটাল একটা ইলেকশন জেনারেট হয়েছে, যেটা সেটআপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে, আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে। ভবিষ্যতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন এনসিপির নেতা। এই আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি যাতে ওগুলো আবার পাহারাদার না হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 11টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সমিল থেকে আগুন ছড়িয়ে পড়ে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 10:30টার দিকে কারওয়ান বাজারের কাঠপুট্টির একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটি মূলত হাগিজ ডাইপারের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এখানে ওই যে জাস্ট গোডাউন আর ওই লগিয়া এখানে লেবাররা, ওই পিছনে কিছু লেবাররা থাকায় পুরা ভবনটাই প্যাম্পাসের গোডাউন। দিগন্ত সোমেল, আলামিন সোমেল দুটোটা পুরা ছাই হয়ে গেছে। ডায়মন্ড সোমেলের পিছনে সাইড, 4তলা 5তলা 3তলা পিছনের অর্ধেক পুরা হয়ে গেছে। পৌনে 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই কাজে অংশ নেয় 11টি ইউনিট। এই সমিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে 5তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে যায়। এই ভবনে নির্গমন পথ, মানে
এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো আমরা পাইনি। এটার জন্য আমাদের একটু আরও বেগ পেতে হয়েছে। মূলত কাঠের সমিল থেকে আগুন ভবনে ছড়িয়ে পড়ে, তবে অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আমরা সারাদিনই সেই খবর আপনাদের জানাবো। এই মুহূর্তে সংসদ ভবনে আমার সহকর্মী রয়েছেন আলমগীর স্বপন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তার কাছে কী তথ্য আছে সেটি আপনাদের জানাতে চাই। স্বপন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আজকে তো সংবিধান সংস্কার পরিষদের একটি শপথ আয়োজনের কথা রয়েছে, যদিও বিএনপি বিষয়টি নিয়ে খোলাসা করেনি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই শপথের ব্যাপারে আপনার কাছে কী তথ্য আছে, কী জানাতে চান? ছোঁয়া, যেটি হলো যে আপনি জানেন যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবং এই পতনের মূল কারণ ছিল মূলত যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে ক্ষমতা, এবং এই ক্ষমতার অপব্যবহার করে বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে সরকারি দল চাইলে ইচ্ছামতো আপনার তাদের পছন্দের লোকজন নিয়োগ দিতে পারতো, সেটা নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশন বা সরকারি কর্ম কমিশন। এই যে একচ্ছত্র সরকারি দলের ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেগুলোর ক্ষেত্রে ভারসাম্য আনা এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। এবং সেই জুলাই সনদের যে তফসিল বা আদেশ যেটি অন্তর্বর্তী সরকারের আমলে জারি হয়েছে, সেই তফসিলে আছে যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা হলো সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি তারা যে সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবেও তারা হলো শপথ নেবেন। এবং এই জুলাই সনদের যে তফসিল, সেই তফসিলে একটি ফর্ম আছে, সেই ফর্মেই লেখা আছে তারা কিভাবে শপথ নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনার এই যে শপথ মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার যে বিষয়টি, শপথ নেওয়া, তো সেটি বিএনপি নেবে কিনা এ নিয়ে এখন প্রশ্ন দেখা দিচ্ছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আপনার যে সংসদ সদস্য হিসেবেই তাদের যারা নির্বাচিত এমপি আছে বা সংসদ সদস্য আছে তারা শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। কেন? এক্ষেত্রে তার সালাউদ্দিন আহমেদের যুক্তি ছিল যে যেহেতু সংবিধানে এই বিষয়টি নেই, সংবিধানে শুধু নির্বাচিত সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্য হিসেবেই শপথ নেবেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি এখানে নেই। তো সেই জায়গা থেকে তিনি এই যুক্তিটা দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই সংবিধান অনুযায়ী, এবং যদি পড়ানো হয় তাহলে সেটি অগণতান্ত্রিক হবে। তো এখনও সেই টানাপোড়েন দ্বিধাদ্বন্দ্বটি আছে। বিএনপি এই আপনার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির যারা বিএনপি এবং তার মিত্র দলের 212 জন সংসদ সদস্য তারা শপথ নেবেন কিনা এখনও দ্বিধাদ্বন্দ্বে চূড়ান্ত হয়নি। তবে বিএনপির ভেতরে কিছু সূত্র থেকেও আবার জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত তারা গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে যে সরকার যে গঠন, বিকেলেই কিন্তু আপনার মন্ত্রী পরিষদের আপনার শপথ আছে। তো সার্বিকভাবে পুরো অনুষ্ঠানটি সুন্দর হয় এবং সরকার সুষ্ঠু সুন্দরভাবে যাত্রা করতে পারে, এই জন্য হয়তো শেষ পর্যন্ত বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও বিএনপির যারা নির্বাচিত এমপি, বিএনপি 209 জন এবং আপনার যে তাদের যে সমমনা দল 3 জন, তারা শপথ নিতেও পারেন বলে আমরা ধারণা করছি। এর পাশাপাশি আপনি জানেন যে জামায়াত ইসলামীর 68 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং তাদের যে 11 দলীয় জোটের যে মিত্র দল এনসিপি, তাদের হলো 6 জন নির্বাচিত হয়েছে। এর সাথে যদি এবং খেলাফতে মজলিস, তাদের হলো 3 জন নির্বাচিত হয়েছে এবং স্বতন্ত্র হিসেবে কিন্তু 7 জন এবং ইসলামী আন্দোলন 1 জন হয়েছে। তো 11 দলীয় জোট যেটি জামাত ইসলামের নেতৃত্বাধীন, তারা 2 মানে সংসদ সদস্য হিসেবেও এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন বলে তারা ঘোষণায় দিয়েছেন। এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে জুলাই সনদ স্বাক্ষর করেছে এনসিপির সভাপতি এবং নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম, এবং সেখানে তারা বলেছেন যে জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন
সংসদ সদস্যের পাশাপাশি। তো সার্বিকভাবে এখন আমরা বিএনপির সিদ্ধান্ত এখন আমরা ভেতর থেকে জানতে পারিনি। আমরা অপেক্ষা করছি 10টার সময় শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্য 297 জন, তারা আজকে এখানে শপথ নেবেন। এর মধ্যে হলো বিএনপির নেতৃত্বাধীন জোটের 212 জন এবং 11 দলীয় জোট, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 77 জন তারা হলো শপথ নেবেন। তো এখন সংসদের প্রস্তুতি চলছে এবং এই শপথ উপলক্ষে কিন্তু যে বিএনপি এবং জামাত নেতৃত্বাধীন যে জোট তাদের যে সমর্থক আছে তারা কিন্তু এই সংসদ ভবন এলাকায় উৎসুক হাজির হয়েছেন। যদিও এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এর মাঝ দিয়েই তারা এখানে প্রবেশ করছেন। বিশেষ করে আপনার মন্ত্রী পরিষদের শপথটি সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্তভাবে হবে। তো সেই জায়গা থেকেই এখন আমরা অপেক্ষা করছি যে সংসদ সদস্যরাও 9টা থেকে তাদের আসতে বলা হয়েছে। তারা 9টা থেকেই মূলত সংসদের যে মণিপুরি পাড়া গেট এবং আসাদ গেটের যে রাস্তাটা আছে সেখান থেকে তারা প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। ছোয়া জি, স্বপন শুনছিলাম, অনেক বিস্তারিত তথ্যই আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু গুলশানে যেতে চাই। আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী রয়েছেন। রাব্বি, আপনার কাছে যে প্রশ্নটি, সকাল 10টায় তো শপথ, তারেক রহমান কখন নাগাদ বের হতে পারেন? যেহেতু এখনো হাতে সময় আছে প্রায় 1.5 ঘন্টা, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি কিন্তু এখনও তার বাসায় আছেন এবং আমরা শিডিউলটি এখনও জানতে পারিনি, যেহেতু তিনি তার অফিসে রাজনৈতিক কার্যালয়ে যাবেন কিনা নাকি এখান থেকে সরাসরি তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে যাবেন সেটি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা সহ বিএনপি নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মী সবাই কিন্তু এই দুই জায়গাতেই ভিড় করছেন। একটি জায়গা হচ্ছে তার অফিস, গুলশানের যে অফিসটি, এবং একই সাথে তার যে 196 যে বাসাটিতে তিনি দেশে আসার পরে এখানে উঠেছেন এবং সেই বাসাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সেই বাসার সামনেই কিন্তু সবার আগে বাংলাদেশ যে গাড়িতে চড়ে তিনি পুরো দেশ ঘুরে বেরিয়েছেন, ভোটের মাঠে তিনি এই গাড়িতে করেই বিভিন্ন জায়গায় গেছেন। সেই গাড়িটিও কিন্তু অপেক্ষা করছে। মূলত তিনি তার ব্যক্তিগত যে পরিবহন, সেই পরিবহন করেই কিন্তু আজকে শপথ নেবার উদ্দেশ্যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে উপস্থিত হবেন। প্রথমত আজকের যে আনুষ্ঠানিকতা, এর মধ্যেই আমার সহকর্মী আলমগীর স্বপন বিস্তারিত বলেছেন। তারপরে বলে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমত তিনি দলের প্রধান এবং সেই সাথে তিনি কিন্তু এই যে নতুন যে সংসদ হচ্ছে সেই সংসদ নেতা হবেন, সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই শপথের যে আনুষ্ঠানিকতা প্রথমত সকাল 10টায় সংসদ সদস্য হিসেবে শপথ এবং এর পরে বিকেল 4টায় মন্ত্রিসভার নবনির্বাচিত যারা নতুন মন্ত্রী তাদের শপথ, এবং দুই শপথেই তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের প্রধান তিনি, সংসদ নেতা তিনি, সব কিছু আজকে আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার সেই মাহেন্দ্র সময়ের জন্য অপেক্ষা এখন। ঠিক এখন বাজে 8:36, 10টায় যেহেতু শপথ, 9টার পরে তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তখন আমরা আবার আপনার সঙ্গে যোগ দেব। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীতে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটি এবার ভোটের মাঠে বড় ধাক্কা দিলেও সেই দুর্গে আঘাত হানতে পারেনি জামায়াত জোট। 3টি আসনই নিজেদের করে নিয়েছেন ধানের শীষ প্রার্থীরা। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় নবনির্বাচিত সংসদ সদস্যদের। ফেনী 1 আসন থেকে 5বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া, 3বার প্রধানমন্ত্রীও হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পরপরই মৃত্যুবরণ করেন ফেনীর মেয়ে খালেদা। তারেক রহমান যেহেতু এই এলাকার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি যাতে আমাদের এলাকায় ওনার মায়ের মতো দেখেন, এটা আমরা আশাবাদী। আমাদের আবেগ ভালোবাসার প্রতীক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করেছি। এই আমাদের ঘাটতিটা আছে আমাদের ভিতরে। এবার নির্বাচনে ফেনী 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়েন রফিকুল আলম মজনু। জামায়াত প্রার্থীকে 34,289 ভোটে পেছনে ফেলে পড়েন বিজয় মুকুট। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় তার। মানুষের পাশে থাকার কমিটমেন্ট দিয়েছি, আমি চেষ্টা করব আমার সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য মানুষের সাথে মিশবো, কাজ করব। কে ভোট দিল আর কে ভোট দিল না, আমি বিশ্বাস করি সবাই আমাকে ভোট দিয়েছে, আমি ভোট পেয়েছি, সুতরাং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।
ফেনী 2 আসনে জয় পেয়েছেন বিএনপির জয়নাল আবেদিন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে হারিয়েছেন অর্ধ লাখেরও বেশি ভোটে। মানুষের চলাচলের যোগাযোগের ব্যবস্থা, ফ্লাইওভার এবং এর সাথে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার উন্নয়ন, যাতে কোনো অবস্থাতেই কোনো অপরাধ সংঘটিত হইতে না পারে। ধানের শীষ প্রতীক নিয়ে ফেনী 3 আসনে জয়লাভ করেছেন আব্দুল আউয়াল মিন্টু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। যেমন শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, এগুলি তো করতেই হবে আপনাকে। তো আমি মনে করি ইমিডিয়েটলি যেদিকে আমি নজর দেবো সেটা হলো আমাদের নদী ভাঙ্গন রোধ। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। চট্টগ্রাম সিটির মেয়র পদ ছাড়ছেন ডাক্তার শাহাদাত হোসেন। জানান, আদালতের রায়ে যে পদে বসেছেন তার মেয়াদ শেষ হবে 23 ফেব্রুয়ারি। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মেয়র পদে আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। ওয়ার্ড কাউন্সিলরদের ছাড়া নাগরিক সেবা দেওয়া কঠিন বলেও স্বীকার করেন মেয়র। আদালতের রায়ে 15 মাস আগে চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব নিয়েছিলেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর কয়েকদিন না যেতেই পদ ছেড়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেন। যেহেতু আমি একটা বৈধ নির্বাচন চাচ্ছি, সেজন্য আমি আসলে আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। তবে আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত সেকশন 6 যাতে ফলো করা হয়, পরবর্তী নির্বাচনের প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন। কাজে আমি মনে করি যে একটা নির্বাচনের ডেট হোক, সেই নির্বাচনে আমি যখন প্রার্থিতা ঘোষণা করব তখনই আমি রেজিগনেশন দিয়ে আমি আমার প্রচার অভিযান শুরু করব। দ্রুত স্থানীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মেয়র পদে আবার প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানান তিনি। ক্রেডিবল একটি স্থানীয় সরকার নির্বাচন হোক এবং সমস্ত দল সেখানে অংশগ্রহণ করুক, তাদের মতামত ব্যক্ত করুক। নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমি চাই যে আগামীতে মেয়র নির্বাচনে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে যাতে মেয়র হিসাবে জনগণের সেবা করতে পারি। বন্দরনগরীর 41টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং 14 জন সংরক্ষিত নারী কাউন্সিলর ছাড়া সেবা প্রদান কঠিন বলছেন মেয়র। আমি একা মানুষ, আমি বুঝতে পারছি যে কি পরিমাণ কঠিন সময় আমি পার করছি। আমি পুরা চট্টগ্রাম শহর আমাকে ঘুরতে হচ্ছে এবং সকাল থেকে রাত অবধি আমাকে এই কাজগুলো দেখভাল করতে হচ্ছে। কাজে আমি মনে করি যে এটা আমার জন্য একটা কঠিন জব। 2024 সালের 3 নভেম্বর শপথ গ্রহণ এবং 5 নভেম্বর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে 49 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 35 জন। এই তালিকায় আছেন জাতীয় পার্টি, বিএনপির বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দলের অনেকে। ফলে নির্বাচন কমিশনে জমা দেওয়া 50,000 টাকা ফেরত পাবেন না তারা। ভোটের মাঠে অপরিচিত মুখ এসব প্রার্থীদের জামানত হারানো অস্বাভাবিক নয় বলছেন সচেতন নাগরিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে লড়াই করা প্রার্থীদের অর্ধেকের বেশি জামানত হারিয়েছেন। জেলার রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী 49 জন প্রার্থীর মধ্যে 35 জনই 1/8 ভোট না পাওয়ায় ফিরে পাবেন না জামানতের 50,000 টাকা। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে 8 জনের মধ্যে 5 জন, 2 আসনে 9 জনের মধ্যে 7 জন, 3 আসনে 7 জনের মধ্যে 5 জন, 4 আসনে 7 জনের মধ্যে 5 জন, 5 আসনে 8 জনের মধ্যে 5 জন এবং 6 আসনে 10 জনের মধ্যে 8 জন প্রার্থী হারিয়েছেন জামানত। এই তালিকায় রয়েছে জাতীয় পার্টি, বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটাররা বলছেন অধিকাংশ প্রার্থীকেই চেনেন না তারা, শুধু নির্বাচনের সময় দেখা মেলে তাদের। ফলে জনবিচ্ছিন্ন এসব প্রার্থী ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। বেশিরভাগই পলিটিক্যাল ম্যান না, জনগণের সুখ দুঃখ বুঝার মতন এই চিন্তা ভাবনা নিয়ে তারা নির্বাচনটা করে নাই। হুচুকের উপরই তারা আবেগে নির্বাচনটা করে ফেলছে। আপনি দাঁড়াইছেন, আপনি আইবেন, আপনার বুঝাইবেন। একটা ভোট নিতে গেলে একজন লোক করে বুঝানো লাগে। ওদের কাজ হচ্ছে এলাকার ভাড়াটিয়া, মানে ঈদ হইলে আসে, নির্বাচনটা হয়েছে ওদের কাছে ঈদের মতো, ঈদ হইলে এলাকায় আসে বা জনসাধারণের সাথে মুলাকাত করে, এইটুকুই ওদের কাজ। অনেকেরই এখানে আমরা নাম দেখি যে নির্বাচন করে আসলে তাকে চিনার জন্য, সে আসলেই জানে সে ফেল। এমপি দাঁড়ানোতে তার যে একটা নাম, যে আমি এমপি পদপ্রার্থী হয়েছি, গণতান্ত্রিক অধিকার আছে তার দাঁড়ানোর।
সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, বড় দলের প্রতীকের সাথে লড়াই করে টিকে থাকতে পারছেন না ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আমি যদি মানুষের কাছে না পৌঁছাতে পারি তাহলে মানুষ আমাকে কেন গ্রহণ করবে বা কেন আমাকে সমর্থন করবে। দেখা যায় যে অধিকাংশ সময় মানুষের কাছে পৌঁছাইতে পারলে তখনই আসলে স্বতন্ত্র বলেন আর ছোট দল বলেন তখন তারা নির্বাচিত হয়ে আসতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের এমন অনেক প্রার্থী লড়াই করেছেন যাদের চেনেন না ভোটাররাও। তাই ভোটের মাঠে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারা এমন প্রার্থীদের জামানত হারানো স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিতে নতুন বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে F-35, C-17 এয়ারক্রাফট সহ অত্যাধুনিক যুদ্ধবিমান। যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটি থেকে রওনা হচ্ছে বহরটি জর্ডানের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে ওমানের উপকূলে অবস্থান করছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন। 3টি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার সহ একটি স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ারটি। বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড ফোর্ডও যাচ্ছে মধ্যপ্রাচ্যের পথে। এমন সময় ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের এমন রণপ্রস্তুতি বা তোড়জোড় যখন সুইজারল্যান্ডে শুরু হচ্ছে দুপক্ষের শান্তি আলোচনা। তেহরান জানিয়েছে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। এবারও ম্যাস শুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। রডস আইল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 2 জন, গুরুতর আহত আরও 3 জন। সোমবার অঙ্গরাজ্যটির পুটাকেটে একটি আইস হকি রিংকে হয় গোলাগুলির এই ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজন হামলাকারীর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি এখনো। হামলার উদ্দেশ্য জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হামলা চালানো হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।